কলকাতার নব্যবাবুদের ব্যবহার করার শৌখিন নাকি আঁটা চশমা সে যুগের ফ্যাশনের এক গুরুত্বপূর্ণ নজির। চশমা দেখেও অমরেন্দ্রর কোনো সন্দেহ হয়নি। সন্দেহ হলো যখন জোর করে ভাইকে পরিয়ে দিলেন সে চশমা। খানিকটা ইচ্ছে করেই সে চেপে বসিয়ে দিলেন নাকে। অমরেন্দ্র যে শুধু ব্যথাই পেলেন তা নয়, ছড়েও গেল নাকের খানিকটা। দাদার এই আচরণের কথা অমরেন্দ্র জানালো বন্ধুদের আর জ্যাঠাইমা সূর্যবতীকে। সকলেই বিনয়েন্দ্রকে হাড়ে হাড়ে চেনে। এর পেছনে অভিসন্ধি থাকতেই পারে। তাদের আশঙ্কা সত্যি হলো যখন 3 দিন পর মুখের একটা দিক অবশ হয়ে গেল সম্পূর্ণ। প্রাণবন্ত অমরেন্দ্র নিস্তেজ হয়ে পড়ল। কলকাতায় এনে দেখানো হলো কিংবদন্তি ডাক্তার নীলরতন সরকারকে। তার নির্দেশে বায়ু পরিবর্তনে গেলেন ভুবনেশ্বর, কিন্তু অবস্থার বিশেষ উন্নতি হলো না। একটা ছোট বিবাদ আর তার ফলাফল, এবং যেমন তেমন নয়, রীতিমতো বায়ো টেররিজম। তা একেবারেই অনুমান করতে পারেননি পাকুড়ের জমিদার বাড়ির কনিষ্ঠ পুত্র অমরেন্দ্রচন্দ্র পাণ্ডে। 1933 সালের 26শে নভেম্বর হাওড়া স্টেশনে নিঃশব্দে ঘটে যায় সে হত্যাকাণ্ডের সূচনা, যা ইতিহাসে জায়গা করে নিয়েছে পাকুড় মামলা নামে। দাদা, আরে অমর যে, তা হঠাৎ কি মনে করে? এই বাড়িটা আমার বাবার। কিছু না মনে করেও এমনি আসতে পারি। তবে এবার সত্যি একটা কাজে এসেছি। তোমাকে তো বহুবার চিঠি পাঠিয়েও কাজ হয়নি। আমি বাবার সম্পত্তিতে ন্যায্য ভাগ চাই দাদা। আরে তোর সম্পত্তি তো তোরই আছে। হ্যাঁ, আমি তো দেখে শুনে রাখছি তোরই জন্য। হ্যাঁ, তুমি কেমন দেখে শুনে রাখছো তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। শোনো দাদা, ভালোই ভালোই আমার সম্পত্তি ফেরত দাও, নয়তো 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 কি তুই শাসাচ্ছিস? শাসাচ্ছিস তুই এই বিনয়েন্দ্র পাণ্ডাকে? অধুনা ঝাড়খণ্ডের উত্তর পূর্বে অবস্থিত সাঁওতাল পরগনা পাকুড়। এই পাকুড়েরই জমিদার ছিলেন কুমার প্রতাপেন্দ্রচন্দ্র পাণ্ডে। তার 2 স্ত্রী, দুজনেই মৃত। প্রথম স্ত্রীর পুত্র বিনয়েন্দ্র আর কন্যা কাননবালা। দ্বিতীয় স্ত্রীর পুত্র অমরেন্দ্র ও কন্যা বনবালা। দ্বিতীয় পক্ষের সন্তানদের যদিও ছোট থেকেই কোলে পিঠে মানুষ করেছেন জেঠিমা সূর্যবতী, ছোট রানীর অকাল প্রয়াণের ফলে। 1929 সালে মারা গেল প্রতাপেন্দ্র। উইলে 2 ছেলের মধ্যে সবকিছু ভাগ করে দিলেন। অমরেন্দ্র তখনও নাবালক, তাই বিষয় সম্পত্তি দেখভালের দায় বর্তালো বিনয়েন্দ্রর ওপর। বিনয়েন্দ্র অল্প বয়স থেকেই ভোগী মানুষ। 22 বছর বয়সে পিতৃবিয়োগের পর অঢেল সম্পত্তির মালিক হয় বিনয়েন্দ্র। বিশৃঙ্খল জীবনযাপন চূড়ান্ত পর্যায়ে পৌঁছল। দিনরাত মদ্যপান আর নারীর সঙ্গে ব্যয় হতে থাকলো অর্থ। বালিকা বালা আর চঞ্চলা নামক 2 রক্ষিতা তো ছিলই, এছাড়াও শোনা যায় সিনেমা স্টারদের টানে বারবার পাড়ি দিতেন বম্বে। অমরেন্দ্র ছিলেন সৎ দাদা বিনয়েন্দ্র ঠিক উল্টো। ভদ্র, সুশীল, বিনয়ী, পড়াশুনো আর শরীরচর্চায় মনোযোগী, তাই প্রজাদের মধ্যেও ছিলেন যথেষ্ট জনপ্রিয়। বলাই বাহুল্য, অমরেন্দ্রকে পছন্দ করতেন না বিনয়েন্দ্র। তার পড়াশুনোর খরচ পাঠাতেন না নিয়ম মাফিক। কোনো রকমে 18 বছর পার হতেই মাতৃস্বরূপা জেঠিমার বুদ্ধিতে 1932 সালে সম্পত্তির অংশ চেয়ে চিঠি লিখলেন। শ্রীচরণেশু দাদা, আশা করি সব কুশলে। আমার খবর এক প্রকার, শুনে খুশি হইবে যে সকলের আশীর্বাদে আমি সসম্মানে এবছরের পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছি। কলেজের টাকা, বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, কিঞ্চিত বইপত্র কেনা হেতু খরচ এখানে মন্দ না। গত 3 মাসে আমার মাসিক খরচের টাকা পাই নাই। বিভিন্ন কাজে থাকা হেতু সে কথা হয়তো তোমার স্মরণে নাই। আমার বারবার মাসে মাসে টাকার কথা তুলিতেও মন চায় না। তার চাইতে পিতার উইল অনুসারে
যে ভাগে সম্পত্তি আমাদের দু ভাইয়ের মধ্যে ভাগ করিতে নির্দেশ ছিল তা করিয়া লইলেই ভালো হয়। আমি সাবালক হইয়াছি, এটুকু দায়িত্ব নিতে পারিব। আশা করি ভুল বুঝিবে না। শরীরের যত্ন নিও, আমার প্রণাম নিও, ছোটদের আশীষ জানিও। ইতি বাবু। বিনয়েন্দ্র অমরেন্দ্রর বিবাদের কথা আমাদের গল্পের শুরুতেই আপনারা শুনেছেন। চিঠির বিনিময়ের পর শুরু হলো বিবাদ, বচসা, দ্বন্দ্ব। একটা সময় বাধ্য হয়ে বিনয়েন্দ্র সৎ ভাই অমরেন্দ্রকে বিষয় সম্পত্তি বুঝিয়ে দিলেন, কিন্তু মনে মনে ঠিক করলেন এর বদলা তিনি নেবেন, এবং নিলেনও সেই বদলা এমনভাবে যা শুনে বিস্মিত হবেন আপনিও। সে বছরই পুজোর ছুটিতে অমরেন্দ্র যাত্রা করলেন দেওঘর। সূর্যবতী তখন সেখানেই থাকছিলেন। অমরেন্দ্র যাওয়ার কিছুদিনের মধ্যেই অন্যত্র বাড়ি ভাড়া করে এলেন বিনয়েন্দ্র। একদিন সন্ধ্যেবেলা অমরেন্দ্রকে বিনয়েন্দ্র প্রস্তাব দিলেন একটু বেরিয়ে আসার। গলায় নেই আগের কোনো তিক্ততার লেশ। অমরেন্দ্র সন্দেহ করলেন না কিছু, বেরোলেন শান্ত ভ্রমণে। হঠাৎই বিনয়েন্দ্র জানালেন কলকাতা থেকে অমরেন্দ্রের জন্য তিনি একটি উপহার এনেছেন, একটি পাশনে, যা আর কিছুই নয়, কলকাতার নব্যবাবুদের ব্যবহার করার শৌখিন নাকি আঁটা চশমা। সে যুগের ফ্যাশনের এক গুরুত্বপূর্ণ নজির। চশমা দেখেও অমরেন্দ্রর কোনো সন্দেহ হয়নি। সন্দেহ হলো যখন জোর করে ভাইকে পরিয়ে দিলেন সে চশমা। খানিকটা ইচ্ছে করেই সে চেপে বসিয়ে দিলেন নাকে। অমরেন্দ্র যে শুধু ব্যথাই পেলেন তা নয়, ছড়েও গেল নাকের খানিকটা। দাদার এই আচরণের কথা অমরেন্দ্র জানালো বন্ধুদের আর জ্যাঠাইমা সূর্যবতীকে। কি বলছিস কি অমর? তোর নাকে অমন করে চেপে ধরলে তুই কিছু বললি না? আরে কি বলবো, এমন আচমকা সব ঘটে গেল। আচ্ছা, এমন নয় তো যে আমরা একটু বেশি ভাবছি? না না অমর, জ্যাঠাইমার আশঙ্কাই ঠিক। তোমার ওই দাদাকে আমার মোটেও সুবিধের লাগে না। তা যা বলেছো বাপু, কিন্তু তোমার বন্ধু তা বুঝলে হয়। তুমি তার ওই ধুরন্ধর দাদাকে চিনতে পারলে না তো একদিনেও? মোটে বিশ্বাস করি না আমি বিনয়কে। সকলেই বিনয়েন্দ্রকে হাড়ে হাড়ে চেনে। এর পেছনে অভিসন্ধি থাকতেই পারে। তাদের আশঙ্কা সত্যি হলো যখন 3 দিন পর মুখের একটা দিক অবশ হয়ে গেল সম্পূর্ণ। বিনয়েন্দ্র ততদিনে ফিরে এসেছে কলকাতায়। পারিবারিক ডাক্তারের মতে এটি টিটেনাস সংক্রমণ, কিন্তু আশ্বাসের কথা এই যে শুধুমাত্র প্রতিষেধকের প্রয়োগেই অমরেন্দ্রর নিরাময় সম্ভব। বুঝতেই পারছেন, এই টিটেনাস সংক্রমণের প্ল্যান সম্পূর্ণ বিনয়েন্দ্র চশমা পরানোর অছিলায়, তাই এত বড় প্ল্যানের ব্যর্থতা মেনে নিতে নারাজ ছিলেন তিনি। তাই আরো বড় ষড়যন্ত্রের জাল বিছলেন। দেওঘরে বিনয়েন্দ্র পাঠালেন এক তরুণ ডাক্তার তারানাথ ভট্টাচার্যকে। অমরেন্দ্রকে তখন দিনরাত পর্যবেক্ষণে রেখেছেন একাধিক ডাক্তার। তাদেরকে বাক চাতুর্যে তাক লাগিয়ে দিলেন তারানাথ। প্রস্তাব দিলেন মরফিন ইঞ্জেকশন দেওয়ার, কিন্তু শেষ রক্ষা হলো না। কেউই তারানাথের এই পরামর্শ মানলেন না, দমলেন না বিনয়েন্দ্র। দিন দুয়েকের মধ্যে আর এক অভিজ্ঞ ডাক্তার দুর্গারতন ধরকে নিয়ে নিজেই চলে এলেন দেওঘর। দুর্গারতন তার অভিজ্ঞতার প্রভূত গাল গল্প দিয়ে ডাক্তারদের রাজি করিয়ে নিলেন কলকাতা থেকে একটি ইঞ্জেকশন দিতে। কোনো জাদু বলে দেওয়াও হলো সেই ইঞ্জেকশন, এবং সঙ্গে সঙ্গেই অমরেন্দ্রর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করল। রক্তচাপের অস্বাভাবিক ওঠানামা বলে দেয় রোগী আর বেশিক্ষণ নেই। কোনো ক্রমে সেই যাত্রায় প্রাণে বাঁচেন অমরেন্দ্র। কয়েকদিনের মধ্যেই বিনয়েন্দ্র আবার ডাক্তার শিবপদকে নিয়ে পৌঁছন
দেওঘর। কিন্তু ততদিনে বিনয়েন্দ্রকে চেনা হয়ে গেছে অমরেন্দ্রর পরিজনের। সূর্যবতীর নির্দেশে বিনয়কে বাড়ির ভেতরে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। ফিরে যায় বিনয়। প্রাণে বাঁচলেও যে ধকল অমরের ওপর দিয়ে গেল তার থেকে সহজে উঠতে পারলেন না তিনি। শরীর দুর্বল থেকে দুর্বলতর হতে থাকল। প্রাণবন্ত অমরেন্দ্র নিস্তেজ হয়ে পড়ল। কলকাতায় এনে দেখানো হলো কিংবদন্তি ডাক্তার নীলরতন সরকারকে। তার নির্দেশে বায়ু পরিবর্তনে গেলেন ভুবনেশ্বর। কিন্তু অবস্থার বিশেষ উন্নতি হল না। ফিরে এলেন পাকুড়ে এবং ফিরতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। সূর্যবতী দেবীর টেলিগ্রাম এলো অমরেন্দ্রর নামে, অবিলম্বে কলকাতা আসার নির্দেশ। কিন্তু অমরেন্দ্র তড়িঘড়ি কলকাতা এসে আবিষ্কার করলেন টেলিগ্রামটি ভুয়ো। সূর্যবতী দেবী কলকাতা আসেনি। বুঝতে বাকি রইল না এটা বিনয়েন্দ্রর কীর্তি। কিন্তু কেন? দাদা, আরে বাবু, কলকাতায় কবে এলি? সবই তো জানো। এটা কি? এটা তো দেখছি একটা টেলিগ্রাম তোর নামে। ভুয়ো টেলিগ্রাম, যেটা আমার ধারণা তুমি পাঠিয়েছো। আরে এই বাবু, এসব কি বলছিস? আমি নকল টেলিগ্রাম করব? শোনো, সই নকল করে যে আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারে সে এটাও করতে পারে। আরে এসব কি বলছিস তুই? কি ভেবেছিলে? হ্যাঁ, কি ভেবেছিলে আমি কিচ্ছু জানতে পারবো না? এই ঘটনার ঠিক কদিন পর 25শে নভেম্বর অমরেন্দ্রর কাছে যায় বিনয়। তার গলার সুর উল্টে বারবার ভাইয়ের কাছে ক্ষমা চাইছেন। শৈশবের স্মৃতিচারণায় আবেগপ্রবণ হয়ে পড়ছেন ঘন ঘন। কিন্তু এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য পরের দিন অমরেন্দ্রর হাওড়া থেকে পাকুড়গামী ট্রেনের সময়টা জানা। অমরেন্দ্র জানান এবং সেটাই কাল হয়। হাওড়া স্টেশনেই রচিত হয় অমরেন্দ্রর মৃত্যু পরোয়ানা। স্টেশনে বিনয় এলো অমরের সঙ্গে দেখা করতে। 26শে নভেম্বর বেলা 2:30। অমরেন্দ্রর সঙ্গে আছে বোন বনবালা। আত্মীয় পরিজনের সংখ্যাও কম নয়। ট্রেন ছাড়ার ঠিক প্রাক মুহূর্তে উল্টো দিক দিয়ে খদ্দরের ময়লা চাদর গায়ে দ্রুত একটি লোক অমরকে ধাক্কা দিয়ে চলে গেল। অমর আবিষ্কার করল লোকটি শুধু ধাক্কাই দেয়নি, কিছু একটা ফুটিয়ে দিয়ে গেল। চুইয়ে পড়ছে তরল। বন্ধুরা বলল এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। বাদ সাধলেন বিনয়। নানা অজুহাত দেখিয়ে তুলে দিলেন ট্রেনে। কি একটা ফুটিয়ে দিয়ে চলে গেল? ফুটিয়ে দিল? হ্যাঁ। কি ফুটিয়ে দিল? কে? কিরে বাবু, এখনো তোরা ট্রেনে উঠিসনি? না বিনয় দা, অমরের হাতে লেগেছে। বলছে কেউ কিছু একটা ফুটিয়ে দিয়েছে। হ্যাঁ, ফুটিয়ে দিয়েছে? আরে ধুর, স্টেশনে এত ভিড়, কোথা থেকে কি খোঁচা লেগেছে। নে নে, ট্রেনে ওঠ। কোনো খোঁচা লাগেনি, একটা লোক এসে আমাকে একটা ফুটিয়ে দিয়ে চলে গেল। উফ, বাবুটা আমাদের এখনো ছোটই রইল। কি না কি খোঁচা লেগেছে তাই নিয়ে। আরে অমন আদুপুতু হলে চলে নাকি? ওহো, আরে ট্রেনটা তো এবার ছেড়ে দেবে। ওঠ ওঠ ওঠ। বলছি অমর, তোমার খুব কষ্ট হলে আজ আর যেও না। কাল না হয় ডাক্তার দেখিয়ে। না না, ডাক্তার যা দেখাবার বাড়ি ফিরে হবে খন। ওঠ, ফার্স্ট ক্লাসের এতগুলো টিকিট কাল যদি না পাওয়া যায়। নে নে, আর দেরি করিস না। ওহো, আরে ও ভোলা, বাক্সগুলো তোল রে। আরে হাঁ করে দেখছিস কি? বাবু ওঠ ওঠ, ট্রেন কি আর দাঁড়িয়ে থাকবে? ওঠ ওঠ। দুগ্গা দুগ্গা। পরদিনই প্রবল অসুস্থ হলো অমর। ফের আনা হলো কলকাতায়। যে হাতে সূচ ফুটেছিল সেই হাত ফুলে ঢোল। জ্বর নামছে না 105-এর নিচে। রাসবিহারীর বাড়িতে প্রবাদ প্রতিম ডাক্তার রঞ্জন সেনগুপ্ত এলেন। ব্লাড কালচার করতে দিলেন। তখনকার দিনে রিপোর্ট আসতে সময় লাগত। 3 ডিসেম্বর অমর জ্ঞান হারালো
4 ডিসেম্বর সকালে মৃত্যু হলো তার। পরদিন ব্লাড কালচারের রিপোর্টে এলো রক্তে প্লেগের জীবাণু। তার কারণেই মৃত্যু হয়েছে অমরের। দাহ কাজ সমাধা হলো। মুখাগ্নি করতে গিয়ে কেঁদে ভাসালেন বিনয়। কিন্তু বন্ধু বৎসল লোকপ্রিয় অমরের বন্ধুরা চিতার সামনেই শপথ নিলেন এর শেষ দেখে ছাড়বেন। অমরের ডাক্তারের সঙ্গে মিলিত হয়ে চলতে লাগলো অনুসন্ধান। ট্রপিক্যাল মেডিসিন নিশ্চিত করল এই সংক্রমণ অস্বাভাবিক। এই সংক্রমণ বাইরে থেকে ঘটানো হয়েছে। এমনকি এই জীবাণু কলকাতায় পাওয়াই যায় না। এটা আমদানি করা হয়েছে বম্বে থেকে। তাই রিপোর্টের ভিত্তিতে থানায় এফআইআর করা হলো। বিনয়েন্দ্র পালাবে ঠিক করল, কিন্তু পুলিশি তৎপরতায় ধরা পড়ল ট্রেন থেকে। একে একে ধরা পড়েছিল ডাক্তার তারানাথ ও ডাক্তার শিবপদ। বনবালার সাক্ষ্য এক্ষেত্রে বিশেষ সাহায্য করল। এমনকি বনবালা এও জানালেন সেদিন স্টেশনে চাদর মুড়ি দেওয়া লোকটিকে দেখে তার চেনা চেনা লাগে। কয়েকদিন চেষ্টার পরে মনে পড়ে লোকটিকে। ঘটনার কিছুদিন আগে সিনেমা দেখতে গিয়ে দেখেছিল। লোকটাকে দেখেছিল টিকিট কাউন্টারের সামনে ঘোরাঘুরি করতে। অর্থাৎ তখন থেকেই লক্ষ্য রাখছিল সে। কিন্তু শত চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। সম্পত্তির ভাগ চাওয়াতে সৎ ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করল বিনয়। সঙ্গী হলো তারানাথ, যে আদপে ডাক্তার নয়, ল্যাব অ্যাসিস্ট্যান্ট। চশমায় টিটানাস সংক্রমণের চেষ্টা ব্যর্থ হলে ব্যাসেলাই জীবাণু সংগ্রহ করতে বোম্বাইয়ের হ্যাফকেন ইনস্টিটিউটের শরণাপন্ন হল। তারানাথ ভুয়ো গবেষক সেজে স্যাম্পল চাইল, কিন্তু সুপারিশের অভাবে সুবিধা হলো না। শেষমেশ ব্যবস্থা করল ইনস্টিটিউটের 2 ডাক্তার, শিবপদ ভট্টাচার্য ও দুর্গারতন ধর। প্রভূত অর্থ হোটেলে দিনের পর দিন যথেচ্ছ বিনোদনের বিনিময়। নিম্ন আদালতে ফাঁসির আদেশ দেয় বিনয় ও তারানাথকে। মুক্তি দেওয়া হয় ডাক্তার ধর ও ডাক্তার ভট্টাচার্যকে। জলের মতো টাকা খরচ করে উচ্চ আদালতে আপিল করা হয়। ফাঁসির আদেশ কমে দাঁড়ায় কালাপানি, যাবজ্জীবন দ্বীপান্তর। রায় দেওয়ার সময় বিচারক লেখেন, প্রবাবলি ইউনিক ইন দি অ্যানালস অফ ক্রাইম। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। কথা বলছিলাম পাকুড় মামলা নিয়ে। বইমাত্রেয় ভাই অমরেন্দ্রকে খুন করতে যে ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল বিনয়েন্দ্র, তা হার মানাবে যে কোনো রহস্য রোমাঞ্চকর ডিটেকটিভ গল্পকে। যে পরিমাণ অর্থ খরচা করেছে বিনয়েন্দ্র অমরকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে, তাতে প্রশ্ন ওঠে, এ কি শুধুমাত্র অর্থলোভ নাকি ইগো বটে? পরিশেষে আসি ডাক্তারবাবুদের কথায়। সাধারণ মানুষের চোখে যারা ভগবান, যারা মানুষকে জীবন দান করেন, বিনোদনের বিনিময়ে মানুষের প্রাণ কেড়ে নিতে সেরকমই দুজন সম্মত হলো, এ কি বিচ্ছিন্ন ঘটনা? 1933-এর এই ঘটনার পুনরাবৃত্তি কি ঘটেনি ভবিষ্যতে, বর্তমানে? জীবনদাতার জীবনহানির প্রচেষ্টা কতটা বিরল 1933 পরবর্তী সময়ে? জানাবেন আপনি, উত্তরের অপেক্ষায় আমি। দেখা হবে অন্য কোনো পর্বে।